গোলীয় তলে আলোর প্রতিসরণ, রিফ্রাকশন অ্যাট স্ফেরিক্যাল সারফেস। এখন দেখো, গোলীয় তল বলা হয়েছে। গোলীয় তল মানে কি? এখানে যে তলটা নিয়ে কাজ করব সেই তলটা একটা গোলকের অংশ হবে। ধরো যে সারফেসটা, সেই সারফেসটা দেখতে ধরো এরকম, অথবা সেটা দেখতে এইরকম হলো। তাহলে যখন কোনো একটা তল, তল মানে দুই মাধ্যমের বিভেদ তল, তাহলে একটা নতুন কনসেপ্ট শিখে নিলাম। এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এখানেও এটা আর এটা। যখন দুটো মাধ্যমের বিভেদ তল একটা গোলকের অংশ হবে, সেই তলটাকে আমরা বলবো গোলীয় তল। প্রথম কনসেপ্ট হয়ে গেল যে গোলীয় তল বা স্ফেরিক্যাল সারফেস জিনিসটা কি। দ্বিতীয় কনসেপ্ট, সেটা কি? অবতল তল বা কনকেভ সারফেস। সেই জিনিসটা কি? যে দেখো, প্রথমত আগের যে ডেফিনেশন গুলো ছিল, আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে যে সমস্ত ডেফিনেশন গুলো ছিল সেই সমস্ত ডেফিনেশন গুলো এখানে ব্যবহার করব। যেমন দেখো, যে বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ স্ফেয়ার, যে গোলকের কেন্দ্র, সেই কেন্দ্রটাকে বলি আমরা তার বক্রতা কেন্দ্র। সিমিলারলি দ্বিতীয়টার ক্ষেত্রে এটা হবে তার বক্রতা কেন্দ্র। এখন অবজেক্টটা কোন দিকে আছে, বস্তুটা, যদি বস্তু এবং কেন্দ্র একই দিকে থাকে তখন সেই তলটাকে আমরা বলবো অবতল তল বা কনকেভ সারফেস। আমি আবার রিপিট করছি, যদি বস্তু এবং কেন্দ্র, এই যে সারফেসটা আছে, এই সারফেসের যদি একই দিকে থাকে তখন সেই তলটাকে আমি বলবো অবতল তল। উত্তল তল বা কনভেক্স সারফেস কাকে বলে? যদি বস্তু এবং কেন্দ্র তলের ঠিক বিপরীত সাইডে থাকে তখন সেই তলটাকে আমরা বলবো উত্তল তল। আমি আবার রিপিট করছি, যদি বস্তু এবং কেন্দ্র তলের ঠিক বিপরীত দিকে থাকে, একই দিকে থাকবে না, তখন সেই তলটাকে আমরা বলবো উত্তল তল। আগের মতোই কতগুলো ডেফিনেশন আমরা ক্লিয়ার করে নেব। সেটা কি না, উন্মেষ বা অ্যাপারচার, সেটা কি রকম? এই যে তলটা আছে, এই তলের একটা এ বিন্দু আর এই বিন্দুটা হচ্ছে বি, তাহলে এই দুটোকে যোগ করে দাও, এই দৈর্ঘ্যটা হবে অ্যাপারচার বা উন্মেষ। আমরা যে তল নিয়ে কাজ করব তার উন্মেষটা ছোট হতে হবে। আচ্ছা, এরপর কি? এই যে গোলক আছে, এই গোলকের একটা অংশ হচ্ছে যে তল, সেই তলের যে কেন্দ্র, এটা আর এটা, সেই কেন্দ্রটাকে আমরা বলবো কি মেরু বা পোল। এখন কেন্দ্র এবং মেরু এটাকে যদি যোগ করে দাও
যে রেখাটা পাবো সেটাকে আমরা বলছি প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। যা কিছু আমরা আগে ডেফিনেশন শিখেছিলাম সব ডেফিনেশন গুলো এখানে লাগবে। সুতরাং শুধুমাত্র পার্থক্য যেটা এখানে আইডেন্টিফাই করতে হবে যে তলটা উত্তল তল না অবতল তল, এটা একটু গন্ডগোল হয়। এরপরে আসছি চিহ্ন রীতি। আগের মতোই আপতিত রশ্মির দিকে যদি আমার অভিমুখ হয় তাহলে সেক্ষেত্রে আমরা পজিটিভ নেব, এবং আমরা যা কিছু মেজার করব সেটা কোথা থেকে না মেরু থেকে, আর বিপরীত দিকে হলে নেগেটিভ। দ্বিতীয় কনসেপ্ট, প্রধান অক্ষ যে আছে প্রধান অক্ষের উপরের দিক যেটা সেটাকে আমরা লিখব পজিটিভ, আর নিচের দিক যেটা সেদিকটা আমরা ধরবো নেগেটিভ। আগের মতোই রুলসে কোনো চেঞ্জ হয়নি। এই প্রসঙ্গে একটা কথা আমি এখানে একটা বলে রাখবো, সেটা কি, সেটা হচ্ছে যে উন্মেষ বা অ্যাপারচার খুব ক্ষুদ্র হওয়ার জন্য আমরা কোনো একটা বিন্দু, ধরো এখানে একটা বিন্দু নিয়েছি সি, সি থেকে ও এর দূরত্ব যা হবে, সি থেকে যদি ওর উপর লম্ব আঁকা হয় সেই দূরত্বটাও প্রায় সমান হবে। আরেকটা কি, দ্বিতীয় কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যে আপতন কোণ আর প্রতিসরণ কোণ এটা কি হয়, ক্ষুদ্র হয়। এই দুটো কনসেপ্ট অ্যাপারচার খুব ছোট হওয়ার জন্য আমরা ব্যবহার করব। দেখা যাক বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক। যেমন আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে শিখেছিলাম 1/v প্লাস 1/u সমান 1/a, এখানেও সেরকম কোনো রিলেশন আমরা পাই কিনা সেটা আমরা অবজার্ভ করব। প্রথমে যে গোলীয় তল নিয়ে কাজ করব সেটা হলো অবতল গোলীয় তল। দেখো এখানে একটা গোলীয় তলের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে m1 m2। প্রথমেই চিহ্নিত করে নাও যে এই গোলীয় তলটা কি অবতল তল। অবতল তলের ক্ষেত্রে কি বলেছিলাম, কেন্দ্র বস্তু একই দিকে থাকবে, কোনো অসুবিধা নেই, একই দিকে আছে, তার মানে এটা অবতল তল। পি একটা বিন্দু উৎস, এখান থেকে আলোক রশ্মি কি হয়েছে ওই তলে আপতিত হয়েছে, প্রতিসরণের পর কি হয়েছে কিছুটা লম্বের দিকে বেঁকে গেছে। হয়েছে কেন লম্বের দিকে বেঁকে গেছে একটু লক্ষ্য করো, যেহেতু μ2 ইজ গ্রেটার দ্যান μ1, অর্থাৎ আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করেছে, ফলে আলো লম্বের দিকে একটু বেঁকে গেছে। এটা হলো আমার প্রথম কনসেপ্ট। তাহলে এই যে তোমার প্রতিসৃত রশ্মি আছে, এই রশ্মিটাকে যদি এক্সটেন্ড করা হয় তাহলে এরকম একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে। এই আই বিন্দুটা হলো পি বিন্দুর প্রতিবিম্ব। আচ্ছা, এরপর আমরা করব কি ক্যালকুলেশনের জন্য এ বিন্দু আর সি বিন্দুটা জুড়ে দেব। আচ্ছা, এবার একটু এখানে আপতন কোণ আর প্রতিসরণ কোণগুলো একটু দেখে নিই। দেখো এই যে আপতিত রশ্মি পি এ, এই আপতিত রশ্মি লম্বের সঙ্গে যে কোণটা করেছে সেই কোণটা হচ্ছে আমার আপতন কোণ, আর এই যে প্রতিসৃত রশ্মিটা আছে এটা লম্বের সঙ্গে যে কোণ করেছে সেটা হচ্ছে আমার I2 প্রতিসরণ কোণ। বুঝেছ? আচ্ছা, আর কি, আর হচ্ছে যে এই যে প্রতিসৃত রশ্মিটা যদি একটু এক্সটেন্ড করে দেই তাহলে এটাই লম্বের সঙ্গে এই কোণটা করেছে I2, বিপ্রতীপ কোণ হওয়ার জন্য একই হয়ে গেছে।
আর এই যে কোণটা, সেই কোণটাকে আমরা ধরে নিয়েছি থিটা। এরপরে ক্যালকুলেশনে আসা যাক। যেহেতু প্রতিসরণ পড়ছি, তার মানে কি প্রতিসরণের সূত্রটা প্রথমে লাগিয়ে নিই। আপতিত রশ্মি যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক এবং ওই মাধ্যমের কোণ ইকুয়ালস টু প্রতিসৃত রশ্মি যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক ইনটু ওই মাধ্যমের কোণ। ব্যাপারটাকে এইরকম করেই ভাবার চেষ্টা করবে, তাহলে কি হয়, এখানে অনেক মিস্টেক গুলো কি হয় না। এটা হলো আমার প্রথম কনসেপ্ট। এরপর কি, উভয় পক্ষকে আমি সাইন থিটা দিয়ে ভাগ করে নেব। μ1 sin i1 by sin theta equals to μ2 sin i2 by sin theta। এরপরে আমরা দুটো ত্রিভুজ লক্ষ্য করব। প্রথমে যে ত্রিভুজটা নেব সেটা হচ্ছে যে ত্রিভুজ APC। কোন ত্রিভুজটা? APC। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি বলতে পারি কিনা দেখো তো। সেটা হচ্ছে এই যে কোণটা ছিল, এই কোণটা ছিল I1, অর্থাৎ sin I1 বাই PC। এই কোণ তার বিপরীত বাহু, এই রকম অনুপাত ইকুয়ালস টু sin থিটা বাই এই যে কোণের সাইন আর কি ছিল তার বিপরীত বাহু PA। এই অনুপাত দুটো সমান হয়। এই সূত্রটা ত্রিভুজের যে ধর্ম সেখান থেকে আমরা জানি কি ছিল, একটা ত্রিভুজের যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। সেই কনসেপ্টটাই আমরা এখানে ব্যবহার করেছি। এটাকে একটু গুছিয়ে নেই। sin i1 by sin theta is equals to PC by PA। একইভাবে আরেকটা ত্রিভুজ আমরা দিয়ে নেব। কোন ত্রিভুজটা? ত্রিভুজ AIC। AIC এই ত্রিভুজটা। এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা আমরা I2 বলেছিলাম, তাহলে sin I2 বিপরীত বাহু IC equals to sin theta by বিপরীত বাহু IA। এটা কি ইন্ডিকেট করছে? sin I2 by sin theta is equals to IC by IA হলো। এইবার আমি কি করব, এই যে ভ্যালুগুলো আছে এই ইকুয়েশনটাতে পুট করে দেব। কি দাঁড়াবে তাহলে? μ1 PC over PA equals to μ2 IC over IA। এইবার একটু ছবিটা দেখা যাক। দেখো PC এই দূরত্বটা আমি বলতে পারি OP মাইনাস OC। লিখছি আমি μ1 OP মাইনাস OC বাই PA। PA এই ডিসটেন্সটা ছিল। আমি কি বলেছি, যে যে তলটা নিয়ে আমরা কাজ করছি সেই তলটার উন্মেষ খুবই ছোট। উন্মেষ ছোট হওয়ার জন্য A বিন্দু ও বিন্দু পরস্পর কাছাকাছি চলে আসবে। সেক্ষেত্রে PA কে
আমরা পিও বলতে পারি, অর্থাৎ দাঁড়াচ্ছে কি ও ইন্টু পি। আমরা যা কিছু করব সব মূল বিন্দু থেকে মেজার করব, তাই আমরা ও থেকে শুরু করেছি, ওপি লিখেছি। ইকুয়ালস টু মিউ টু আইসি, আই সি, এই দূরত্বটা এটা বলতে পারি ও আই মাইনাস ওসি, ও আই মাইনাস ওসি বাই আই এ, আই এ একই আগের মতো উন্মেষ খুব ছোট হওয়ার জন্য আই এ ইজ ইকুয়ালস টু কি বলতে পারি ও আই বা আই ও, তাহলে এটা দাঁড়ালো ও আই। এরপরে সাইন কনভেনশনের যা রুলস আছে সেই রুলস গুলো আমরা ফলো করব। কি রুলস আছে? ওপি বস্তু দূরত্ব ছিল মাইনাস অফ ইউ, দেখো ও থেকে পি তুমি কি করছো, আপতিত আলোর বিপরীত দিকে মেজার করছো। ওসি একই আপতিত আলোর বিপরীত দিকে মেজার করছো এবং এটা বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ মাইনাস অফ আর। আর ও আই আপতিত আলোর বিপরীত দিকে মেজার করছো, ও আই মাইনাস অফ ভি প্রতিবিম্ব দূরত্ব। এই মানগুলো কি করব, এই ইকুয়েশনটাতে বসিয়ে দেব। বসিয়ে দিলে কি পাই দেখা যাক, মিউ 1 ওপি মাইনাস অফ ইউ মাইনাস ওসি, আর ছিল মানে মাইনাস মাইনাসে প্লাস অফ আর বাই ওপি, ওপি মানে মাইনাস অফ ইউ ইকুয়ালস টু মিউ টু ও আই বস্তু দূরত্ব মাইনাস অফ ভি মাইনাস ওসি, মাইনাস মাইনাসে প্লাস আর হয়ে যাবে বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার, আর ও আই মাইনাস অফ ভি। এরপর ইকুয়েশনটার উপর একটু কাজ করে নেই। মিউ 1 মাইনাস আর বাই ইউ ইকুয়ালস টু মিউ 2 1 মাইনাস আর বাই ভি ইকুয়ালস টু মিউ 1 মাইনাস মিউ 1 আর বাই ইউ ইকুয়ালস টু মিউ 2 মাইনাস মিউ 2 আর বাই ভি। এখান থেকে আমরা কি করব, উভয় পক্ষকে আর দিয়ে ভাগ করে দেব, আর কেটে গেল, আর কেটে গেল, এটাকে ডান দিকে নিয়ে চলে আসব, মিউ 2 বাই ভি মাইনাস মিউ 1 বাই ইউ সমান মিউ 2 মাইনাস মিউ 1 বাই আর। তাহলে এটা দাঁড়ালো আমার অ্যান্সার, মিউ 2 বাই ভি মাইনাস মিউ 1 বাই ইউ সমান মিউ 2 মাইনাস মিউ 1 বাই আর। এই সূত্রটাকে মনে রাখতে হবে এবং মনে রাখার স্টাইলটাও একটু অন্য রকমের। সেটা কি, সেটা হচ্ছে যে একটু লক্ষ্য করো, ভি হচ্ছে যে প্রতিবিম্ব দূরত্ব, মিউ 2 হচ্ছে যে প্রতিসৃত রশ্মি যে মাধ্যমে আছে। তাহলে প্রতিবিম্ব দূরত্বের সাথে প্রতিসৃত রশ্মি যে মাধ্যমে থাকবে সেই মাধ্যমের প্রতিসরাঙ্কটা কানেক্টেড হয়ে থাকবে। সিমিলারলি ইউ হচ্ছে বস্তু দূরত্ব আর মিউ 1 হচ্ছে যে আপতিত রশ্মি যে মাধ্যমে থাকবে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। অর্থাৎ বস্তু দূরত্ব এবং আপতিত রশ্মির মাধ্যমের প্রতিসরাঙ্ক একসাথে কানেক্টেড থাকবে। আর আর তো হচ্ছে তোমার বক্রতা ব্যাসার্ধ, কোনো অসুবিধা নেই। এই জায়গাটা একটু প্রবলেম হয়, এটাকে এরকম ভাবে ভেবে মনে রাখার চেষ্টা করবে।
উত্তল গোলীয় তলে প্রতিসরণ বা রিফ্লেকশন অ্যাট কনভেক্স সারফেস। ঠিক, তো দেখো আগের মতোই প্রথমে আমরা চিনব যে তলটা উত্তল না অবতল। এখানে দেখো বস্তু যেদিকে আছে কেন্দ্র সেই তলের ঠিক বিপরীত দিকে আছে, তার মানে এই তলটা উত্তল তল প্রথম হয়ে গেল। এখানে পি হচ্ছে যে বিন্দু উৎস, এখান থেকে আলোক রশ্মি আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর দ্বিতীয় মাধ্যমে প্রতিসৃত হয়েছে এবং যেহেতু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আপতিত হয়েছে তাই প্রতিসৃত রশ্মি লম্বের দিকে বেঁকে গেছে। আমরা এ বিন্দু আর সি বিন্দু সরলরেখা দিয়ে যোগ করে দেব, সেটাই হচ্ছে তোমার লম্ব, অর্থাৎ CAN এক্ষেত্রে কি দাঁড়ালো, লম্ব দাঁড়ালো। আপতন কোণ আপতিত রশ্মি লম্বের সঙ্গে যে কোণ করে আপতন কোণ, প্রতিসৃত রশ্মি লম্বের সঙ্গে যে কোণ করবে সেটা হচ্ছে তোমার প্রতিসরণ কোণ। আরেকটা কোণ আমরা নিয়েছিলাম আগেরটাতে, লক্ষ্য করো ACO, এখানেও একই জিনিস ACO, এই কোণটা আমরা বলেছি থিটা। আগের মতোই যা রুলস রেগুলেশন যা স্টেপ সেমই হয়, তাই একটু যদি অবজার্ভ করে কাজ করো দেখবে দুটো একসাথে তৈরি হয়ে যাবে। ওখানে প্রথমে কি করেছিলাম, স্নেলের সূত্র লাগিয়েছিলাম, μ1 ইন্টু ওই মাধ্যমের কোণ sin I1 ইকুয়ালস টু μ2 ইন্টু μ2 মাধ্যমের যে কোণ sin I2। এরপরে উভয় পক্ষকে sin থিটা দিয়ে ভাগ করে নিচ্ছি, μ1 sin I1 বাই sin থিটা ইজ ইকুয়ালস টু μ2 sin I2 বাই sin থিটা। এরপর এটা একটু লক্ষ্য করো, কোনটা না PAC, এই কোণটা আমি বলতে পারি কিনা দেখো তো, 180 ডিগ্রি মাইনাস আই কোণ, এই পুরোটা 180 ডিগ্রি, সেখান থেকে I1 টা বাদ দিয়ে দাও, তাহলে যেটা দাঁড়াবে 180 ডিগ্রি মাইনাস I1। তাহলে আমরা লিখছি PAC is equals to 180 ডিগ্রি মাইনাস I1। কেন আমরা করলাম, আমরা একটা ত্রিভুজ ধরবো, আগের স্টেপের মতো এখানেও একটা ত্রিভুজ ধরতে হবে। সেই ত্রিভুজটা কি, ত্রিভুজ PAC। আগেও একই জিনিস করা হয়েছিল, লক্ষ্য করবে ত্রিভুজ PAC, দেখেছো একই স্টেপ এখানেও ফলো করা হচ্ছে, সুতরাং পাশাপাশি রেখে তৈরি করা যাবে। এর ক্ষেত্রে sin 180 ডিগ্রি মাইনাস I1, এই যে কোণটা আছে তার বিপরীত বাহু PC ইকুয়ালস টু sin থিটা বাই বিপরীত বাহু AP বা PA। এটাকে কি বলতে পারি, সেকেন্ড কোয়াড্রেন্ট এটা, তার মানে এটা হবে sin I1 বাই PC is equals to sin থিটা বাই PA। এটাকে একটু গুছিয়ে নেই, sin I1 বাই sin থিটা is equals to PC বাই PA। এরপরে অ্যাঙ্গেল ACI টা একটু চেক করে নিই,
এ সি আই, এই অ্যাঙ্গেলটা, এটা বলতে পারি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটা থিটা, 180 থেকে থিটা বাদ দিয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। এখন ত্রিভুজ ACI এর ক্ষেত্রে আমরা নিচ্ছি sin I2 বিপরীত বাহু IC ইকুয়ালস টু এই কোণটা sin 180 ডিগ্রি মাইনাস থিটা বাই বিপরীত বাহু AI, এটা। এরপরে আমরা কি করব না, সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থিটা হয়ে যাবে sin থিটা, sin I2 সরাসরি করে নিচ্ছি, sin থিটা ইজ ইকুয়ালস টু IC বাই AI হলো। এরপর আমরা কি করব, এই মানটা আর এই মানটা এই যে সমীকরণটা আছে এই সমীকরণে লাগিয়ে দেব। ইকুয়েশনটা কি দাঁড়াবে তাহলে, μ1 sin I1 বাই sin থিটা মানে PC বাই PA ইকুয়ালস টু μ2 sin I2 বাই sin থিটা IC বাই IA বলতে পারি। এরপরে আগের মতোই দেখা যাক OP, আপতিত আলোর বিপরীত দিকে মাইনাস অফ ইউ, OC আপতিত আলোর দিকে প্লাস অফ আর, OI আপতিত আলোর দিকে প্লাস অফ ভি। এই সাইনগুলো আমি কি করব, এই ইকুয়েশনটাতে বসিয়ে নেব। তার আগে ইকুয়েশনটাকে একটু গুছিয়ে নিতে হবে। একটু লক্ষ্য করো, পিসি পিসি এই দূরত্বটা, ওপি প্লাস ওসি, μ1 ওপি প্লাস ওসি। কি বলছি, আমরা যা কিছু মেজার করব সব পোল বা মেরুর রেসপেক্টে, তাই এরকম করে গুছিয়ে নিচ্ছি। PA কি বলেছিলাম, উন্মেষ খুবই ছোট, অর্থাৎ PA ইজ ইকুয়ালস টু PO বা OP ইকুয়ালস টু μ2 IC, এই দূরত্বটা IC, অর্থাৎ আমি বলতে পারি OI মাইনাস OC, OI মাইনাস OC বাই IA, আবার একই কথা, উন্মেষ ছোট হওয়ার জন্য আমরা বলতে পারি IA বা AI ইজ ইকুয়ালস টু OI হলো। এরপরে আমরা কি করব না, সাইন গুলো বসিয়ে নেব। μ1 OP সমান মাইনাস অফ ইউ, OC সমান প্লাস অফ আর বাই OP মাইনাস অফ ইউ ইকুয়ালস টু μ2 OI প্লাস অফ ভি মাইনাস OC আর বাই OI ভি। এটাকে একটু গুছিয়ে নেই, μ1 1 মাইনাস আর বাই ইউ ইকুয়ালস টু μ2 1 মাইনাস আর বাই ভি। μ1 কে ঢুকিয়ে নিচ্ছি আর বোথ সাইড কে আর দিয়ে ভাগ করে নিচ্ছি। কি দাঁড়াচ্ছে তাহলে, μ1 বাই আর মাইনাস μ1 বাই ইউ ইকুয়ালস টু μ2 বাই আর মাইনাস μ2 বাই ভি। এরপরে কি করব, μ2 বাই ভি কে এইদিকে নিয়ে চলে যাচ্ছি,
mu2 by v minus mu1 by u is equals to mu2 by r minus mu1 by r। তাহলে এটাকে গুছিয়ে নেই, mu2 by v minus mu1 by u is equals to mu2 minus mu1 by r। এটা হলো আমার সমীকরণ, যেটা আগের সাথে হুবহু মিলে যাচ্ছে। তাহলে আমি আবার রিপিট করি একই কথা, সেটা হচ্ছে যে প্রতিবিম্ব দূরত্বের সাথে প্রতিসৃত রশ্মির প্রতিসরাঙ্ক বস্তু দূরত্বের সাথে আপতিত রশ্মির প্রতিসরাঙ্ক একসাথে থাকবে। এই হলো উত্তল এবং অবতল তলে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক। রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন, এই জিনিসটা কি হবে, কতটা হবে, সেটা আমরা এখানে নির্ণয় করব। দেখো ছবিতে m1 m2 একটা গোলীয় তল, ক্যাপিটাল PQ এটা হচ্ছে বস্তু, এখান থেকে একটা আলোক রশ্মি সরাসরি ওটার কেন্দ্র দিয়ে গিয়ে P বিন্দু পর্যন্ত গেছে, আর আরেকটা রশ্মি যেটা প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল কি হয় না ফোকাস বিন্দু দিয়ে যায়। একটু পরে আমরা এই ব্যাপারটা দেখব, আপাতত এটা মনে রাখ। তাহলে এই দুটো রশ্মি একটা জায়গায় মিলিত হয়েছে, সেই বিন্দুটা হচ্ছে যে P। এখান থেকে লম্ব আঁকো, লম্ব আঁকলে যেটা হবে সেটা হচ্ছে যে ক্যাপিটাল PQ এর প্রতিবিম্ব স্মল pq। এখন আমরা কি করব, সেটা হলো দুটো ত্রিভুজ নিয়ে নেব। কোন দুটো ত্রিভুজ? ত্রিভুজ ক্যাপিটাল PQ ক্যাপিটাল C আর ত্রিভুজ স্মল p স্মল q c, এই দুটো ত্রিভুজ ছবিতে দেখা যাক। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে আমি কি বলছি যে তারা সদৃশ্যকোণী বা সিমিলার ট্রায়াঙ্গেল। কিভাবে দেখা যাক, এই কোণটা বিপ্রতীপ কোণ, কোনো সমস্যা নেই, এটা লম্ব এটা লম্ব, তাহলে বাকি যেটা পড়ে থাকে এই কোণটা আর এই কোণটা সমান হবে, অর্থাৎ তারা সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সূত্রটা দাঁড়ায় সেটা হচ্ছে এরকম, স্মল PQ বাই এই যে স্মল PQ, অর্থাৎ যে দুটো কোণ সমান তাদের বিপরীত বাহুর অনুপাত স্মল PQ বাই ক্যাপিটাল PQ। ক্যাপিটাল PQ ইকুয়ালস টু এই কোণটা আর এই কোণটা সমান ছিল, অর্থাৎ C স্মল q বাই C ক্যাপিটাল Q, তাদের বিপরীত বাহু এটা। এটাকে একটু গুছিয়ে লিখতে হবে, কিরকম ভাবে লিখছি একটু লক্ষ্য করো। C স্মল q, এই দূরত্বটাকে আমি বলতে পারি OQ মাইনাস OC। CQ is equals to OQ minus OC by C ক্যাপিটাল Q। C ক্যাপিটাল Q অর্থাৎ C ক্যাপিটাল Q, OQ প্লাস OC, OQ প্লাস OC হয়েছে। এরপর আমরা কি বলছি, আমরা বলছি এই যে স্মল PQ আছে, স্মল PQ কে Y2 লিখে নিচ্ছি, Y2 বাই ক্যাপিটাল PQ Y1 ইকুয়ালস টু, এরপর একটু লক্ষ্য করি, ও ক্যাপিটাল Q আপতিত রশ্মির বিপরীত দিকে, তার মানে মাইনাস অফ ইউ বস্তু দূরত্ব, ও স্মল q আপতিত রশ্মির দিকে প্রতিবিম্ব দূরত্ব, ও সি আপতিত রশ্মির দিকে বক্রতা ব্যাসার্ধ এটা। তাহলে এই কনসেপ্টগুলো আমরা লাগিয়ে নেব।
এটাতে ও কিউ ভি মাইনাস ও সি আর বাই ও ক্যাপিটাল কিউ মাইনাস অফ ইউ ও সি প্লাস অফ আর is equals to v minus r by r minus u হলো। এরপর আমার রৈখিক বিবর্ধনের সংজ্ঞা কি ছিল? m is equals to প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। এটা সমান কি দাঁড়ালো তাহলে? এটাই v minus r by r minus u। আমাদের হাতে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের সম্পর্কের একটা সমীকরণ ছিল। সমীকরণটা কিরকম ছিল? mu2 by v minus mu1 by u is equals to mu2 minus mu1 by r। এটাকে একটু ভেঙে নিচ্ছি, mu2 by r minus mu1 by r হয়েছে। এরপর আমি কি করব? mu2 গুলোকে এক জায়গায় নিয়ে চলে আসছি। কি দাঁড়াচ্ছে? mu2 1 by v minus 1 by r equals to mu1 1 by u minus 1 by r। এরপর ফ্যাক্টরাইজড করে দিচ্ছি, r minus v by vr equals to mu1 r minus u by ru। এখানে r r কেটে গেল, হয়েছে। এরপর আমি কি করব? এটাকে আর এটাকে এক জায়গায় লিখে নিই, r minus v by r minus u equals to mu1 by u by mu2 by v। এই যে এই ইকুয়েশনটা দেখো আর এটা লক্ষ্য করো, এটা আর এটা পার্থক্য হচ্ছে একটা মাইনাস সাইন। অর্থাৎ আমি এটা বলতে পারি মাইনাস অফ mu2 mu1 by u mu2 by v। এটাকে মনে রাখার জন্য আমরা কিরকম করে মনে রাখি? আমরা আগে পড়েছিলাম m is equals to v by u হয় দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে? তো সেটাকে স্ট্যান্ডার্ড রাখবো। কিরকম করে লিখছি একটু লক্ষ্য করো, v by mu2 by u by mu1। ঠিক আছে? একটু গুছিয়ে নিয়েছি, আগের মতো দেখতে লেগেছে এবং মনে রাখতে সুবিধা হবে, এই জন্য আমরা এটাকে এরকম করে মনে রাখবো। আমি আগেও বলেছিলাম যে প্রতিবিম্বের সঙ্গে প্রতিসৃত মাধ্যমের প্রতিসরাঙ্কটাকে কানেক্ট করে রাখবো সব সময়। এখানে দেখো এই যে কানেক্ট করে রেখেছি, বস্তুর সঙ্গে আপতিত রশ্মি প্রতিসরাঙ্ক যে মাধ্যমে থাকে কানেক্ট করে দিয়েছি। তো এইভাবে কি করব? আমরা এটাকে মনে রাখবো। এর পরের কনসেপ্ট, গোলীয় প্রতিসারক তলের দুই প্রকাশ দৈর্ঘ্য। গোলীয় তলের আবার কিছু স্পেশালিটি আছে, কি না এখানে কিন্তু দু রকমের ফোকাস আমরা পাবো, সেই জন্য দুটো প্রকাশের কথাই একসঙ্গে বলা হচ্ছে। কি কি? একটাকে বলছি আমরা মুখ্য ফোকাস বা প্রাইমারি ফোকাস, আরেকটা হচ্ছে তোমার গৌণ ফোকাস বা সেকেন্ডারি ফোকাস।
জিনিসটা কি দেখো, মুখ্য প্রকাশ। মুখ্য প্রকাশ হচ্ছে এমন একটা বিন্দু যেখানে উৎস রাখলে প্রতিসৃত রশ্মিটা পরস্পর সমান্তরাল হবে, এই রকম বিন্দুকে আমরা বলবো মুখ্য প্রকাশ। আবার দেখো অন্য একটা তলের ক্ষেত্রে যদি তলটা না থাকতো এই জায়গায় এসে মিলিত হতো রশ্মিটা, কিন্তু প্রতিসৃত রশ্মি কি হয়েছে, সমান্তরাল হয়ে গেছে। তাহলে মুখ্য কথা যেটা সেটা হচ্ছে যে মুখ্য প্রকাশের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মিটার উপর অবজার্ভ করবে। প্রতিসৃত রশ্মি যদি ঘটনা ঘটার পর সমান্তরাল হয়ে যায়, তাহলে যে বিন্দু থেকে আসছে বা যে বিন্দুতে আপতিত হচ্ছে সেই বিন্দুটা হবে তোমার মুখ্য প্রকাশ। আর গৌণ প্রকাশ জিনিসটা কি, গৌণ প্রকাশে আমরা কনসেন্ট্রেট করব আপতিত রশ্মির উপর, যে রশ্মিটা কি হবে, সমান্তরাল হবে। তাহলে আগেরটা দাঁড়ালো প্রতিসৃত রশ্মি সমান্তরাল হবে কিনা, আর গৌণ প্রকাশের ক্ষেত্রে আপতিত রশ্মি সমান্তরাল। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হয় বা যেখান থেকে আসছে বলে মনে হয় সেই রকম বিন্দুকে আমরা বলবো গৌণ প্রকাশ। তলের ক্ষেত্রে কিন্তু তোমাকে দুটো ফোকাসের ওপরই কনসেন্ট্রেট করতে হবে, এই যে গোলীয় তল, গোলীয় তলের ক্ষেত্রে। মুখ্য ফোকাস দূরত্ব বা ফার্স্ট ফোকাল লেন্থ, এটা কোনটা হবে, সেটা হচ্ছে যে তোমার মূল বিন্দু থেকে এই ফোকাস বিন্দুর যে দূরত্বটা সেটা হবে। তো এই দূরত্বের পরিমাণটা আমরা বের করব। তো সংজ্ঞাটা আমরা কি বললাম, যে বস্তু দূরত্ব আমি রাখবো ফোকাসে, আর প্রতিবিম্ব দূরত্ব কোথায় তৈরি হবে, অসীমে। কারণ প্রতিসৃত রশ্মি তোমার কি আছে না, সমান্তরাল আছে। তাহলে আমরা যে সূত্রটা পেয়েছিলাম সেই সূত্রে এই দুটো কনসেপ্ট লাগিয়ে দিই। μ2/v মাইনাস μ1/u is equals to μ2 মাইনাস μ1/r। v এর মান ইনফাইনাইট, 1/ইনফাইনাইট মানে 0, আর u এর মান আমি বসিয়েছি f1 equals to μ2 মাইনাস μ1/r। তাহলে এটা কি ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করছে f1 is equals to মাইনাস অফ, এটাকে এদিকে নিয়ে চলে এসেছি, এসে এদিকে লিখছি μ1r বাই μ2 মাইনাস μ1। এটা হলো তোমার মুখ্য ফোকাস দূরত্ব। মনে রাখবো কিভাবে, এখানে 1 থাকলে এখানে 1 হবে, তারপর যেমন উপরে আর আছে μ2 মাইনাস μ1 তেমন করে লিখবে, কোনো অসুবিধা নেই, আর মাইনাস সাইন দিয়ে দেবে। দেখো পরেরটাতে এলে আরো ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এটাকে যেমন বলা হয় ফার্স্ট ফোকাল লেন্থ, আরেকটা নামেও ডাকা হয়, সেটা কি অবজেক্ট ফোকাল লেন্থ, এফও। ঠিক আছে, এরপরে গৌণ ফোকাস দৈর্ঘ্য বা সেকেন্ড ফোকাল লেন্থ। এখানে আমরা কি ধরেছি, এখানে আমরা ধরেছি u1 is equals to মাইনাস ইনফাইনাইট, v1 is equals to f2, যার কোনো সাইন দিচ্ছি না কারণ এটাই আমাকে বের করতে হবে। আমার সূত্রটা ছিল μ2/v মাইনাস μ1/u is equals to μ2 মাইনাস μ1
বাই আর। এখন বস্তু দূরত্ব 1/ইনফাইনাইট যদি করি এখানে, তাহলে এটা 0, অর্থাৎ দাঁড়াচ্ছে μ2/f2 is equals to μ2 minus μ1/r। তাহলে এখান থেকে আমি বলতে পারি f2 is equals to μ2r by μ2 minus μ1। এটা হয়ে গেল তোমার গৌণ ফোকাস দূরত্ব। তাহলে দেখো, যেটা আমি বলেছিলাম আগে, সেটা হচ্ছে যে এখানে 2 থাকলে এখানটায় 2 থাকবে। আরেকটা μ2 minus 1/r, এই যে এখানটায় μ2 minus 1/r, সেই কনসেপ্টটাই এখানে আছে। আরেকটা জিনিস মাথায় রাখবে, সাইনটা, অর্থাৎ আগেরটাতে একটা মাইনাস সাইন আছে, এখানে কোন রকম মাইনাস সাইন নেই। দেখো f1 এর মান কি পেয়েছিলাম, f1 is equals to minus of μ1r by μ2 minus μ1। এখান থেকে আমরা r is equals to বলতে পারি f1 μ2 minus μ1 by minus of μ1। সিমিলারলি এখান থেকে আমরা কি বলতে পারি, r is equals to f2 μ2 minus μ1 by μ2। এককে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে পাবো r/r মানে 1 is equals to f1 by μ1, f1 by μ1, আর μ2 minus 1 আর μ2 minus 1 কেটে যাবে, তাহলে দাঁড়াবে f2 by μ2, মাইনাস সাইন একটা থাকবে। এটাকে যদি গুছিয়ে নেই তাহলে অ্যানসারটা কি দাঁড়াবে, μ1 f2 প্লাস μ2 f1 is equals to 0। তাহলে এটা হলো দুটো ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। এর পরের কনসেপ্ট, গোলীয় তলে ফোকাস বিন্দুকে মূল বিন্দু ধরে অনুবন্ধী সম্পর্ক, অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যে মেজার করেছিলাম সমস্ত কিছু মেজারমেন্ট হয়েছিল তোমার মেরু থেকে। এখন আমরা সমস্ত মেজারমেন্ট করব তোমার ফোকাস বিন্দু থেকে, আগের মতোই। আগে এই সমীকরণটা গোলীয় দর্পণের ক্ষেত্রে ছিল নিউটনের সমীকরণ, তো এখানে আমরা ওই রকমই কাজ করব। দেখা যাক, আমার সমীকরণটা ছিল এরকম, μ2/v minus μ1/u is equals to μ2 minus μ1/r হয়েছে। তো আমি করব কি, উভয় পক্ষকে এই কোয়ান্টিটিটা দিয়ে ভাগ করে নেব। μ2r by μ2 minus μ1 into 1/v ছিল 1/v minus μ1r by μ2 minus μ1 into 1/u is equals to 1 হয়েছে। আচ্ছা, একটু লক্ষ্য করো তো, μ2r μ2 minus μ1 is equals to কি পেয়েছিলাম, f2, μ1r μ2 minus μ1 is equals to minus of f1, মানটা বসিয়ে দিই, μ2r μ2 minus μ1 is equals to f2 by v, μ1r μ2 minus μ1 is equals to minus of f1, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস অফ f1 u is equals to 1। এই স্টেপটাই গন্ডগোল হয়, মনে রাখতে পারে না স্টুডেন্টরা সাধারণত, প্র্যাকটিস করতে হবে। এরপর কি করছি, ফ্যাক্টরাইজ করে নেই, f2u প্লাস f1v is equals to uv
এক জায়গায় নিয়ে চলে আসছি সবগুলোকে, ইউভি মাইনাস ইউএফ2 মাইনাস ভিএফ1 ইজ ইকুয়ালস টু 0। উভয় পক্ষের সঙ্গে আমি কি করব, f1 f2 যোগ করে দেব, ইউভি মাইনাস ইউএফ2 মাইনাস ভিএফ1 প্লাস f1 f2 ইকুয়ালস টু f1 f2। এরপরে আমি কি করব, এই দুটো থেকে ইউ কমন নিয়ে নিচ্ছি, ইউ ভি মাইনাস f2 এখান থেকে f1 কমন নিয়ে নিচ্ছি, মাইনাস f1 ভি মাইনাস f2 ইকুয়ালস টু f1 f2। এরপর কমন নিয়ে নিচ্ছি, ভি মাইনাস f2 ইউ মাইনাস f1 ইজ ইকুয়ালস টু f1 f2। তাহলে এখানটা একটু লক্ষ্য করো, ভি প্রতিবিম্ব দূরত্ব কার থেকে বিয়োগ করেছি, না দ্বিতীয় ফোকাস থেকে। তাহলে আগের সঙ্গে এটার পার্থক্য হচ্ছে যে গোলীয় দর্পণের ক্ষেত্রে কেবলমাত্র একটা ফোকাস পেয়েছিলাম, এখানে যখন মেজারমেন্ট করব দুটো ফোকাসই আসবে, প্রতিবিম্বের সঙ্গে দ্বিতীয় ফোকাস, বস্তুর সঙ্গে প্রথম ফোকাস, এই দুটো খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। তাহলে এটা হয়ে গেল ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব দ্বিতীয় ফোকাস থেকে, আর এটা হয়ে গেল প্রথম ফোকাস থেকে বস্তুর দূরত্ব। এটাকে লিখছি x2, এটাকে লিখছি x1 is equals to f1 f2। এইটা হচ্ছে সূত্র, যেটাকে আমরা নিউটনের সূত্র বলে থাকি।